আমরা আমি বলে থাকি যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য খবর থাকে সেটি মূলত আলোচনা করে থাকি। এবং আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন হাসান ফেরদৌস, সিনিয়র সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক। শুরুতে একটু জানতে চাই, হাসান ভাই কেমন আছেন? খুব ভালো, থ্যাংক ইউ। এবং হাসান ভাই, আপনাকে পেয়েছি দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে আমার রাজনৈতিক আলোচনা করতে খুবই মজা লাগে। আপনি অন্যভাবে, অন্য দৃষ্টিকোণ থেকে যেহেতু ব্যাখ্যা করেন, সে কারণে দর্শকদের সাথে সাথে আমিও একটু মজা পাই। আমি একটু কি ভারত না ইরান, কোন প্রসঙ্গটি দিয়ে আগে শুরু করবো? যেটা ইচ্ছা। ভারতটা ইমিডিয়েট, ইরানটাও ইমিডিয়েট। ইনফ্যাক্ট আজকে শুক্রবারে ইরানে কিন্তু বড় আকারে আক্রমণ হবে। আক্রমণ হয়েছে আজকে খুব বড় আকারে, এবং এটা আমাদের ট্রাম্প সাহেব, প্রেসিডেন্ট সাহেব যেভাবে বলেছেন, এই আক্রমণটা ম্যাসিভ হতে পারে। মূল লক্ষ্য হচ্ছে ইরানকে আলোচনা টেবিলে আনতে বাধ্য করা। সো আমি এই নিয়ে কথা বলতে পারি, ভারত নিয়ে আজকে আমরা ইরান নিয়ে শুরু করি, যেহেতু ইরানের প্রসঙ্গটি আপনি আজকের সাম্প্রতিক বিষয়গুলো তুললেন, এবং ভারত আমরা পরবর্তীতে আলোচনা করব। ইরানের যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি মানুষ, সেটি কি ইরানকে একদম নিঃশেষ করে দিবে কিনা? সাধারণ মানুষের প্রশ্ন। আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে আসলে এই হামলাটি আবার এত ম্যাসিভ আকারে। ইরান 90 মিলিয়ন লোকের, 9 কোটি মানুষের একটা দেশ, চাইলেই তাকে পিষে মেরে ফেলা যায় না। অনেক মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ, সবচেয়ে মানে আকারে, জনসংখ্যায় সবচেয়ে বড়। প্রবাবলি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের ইসরায়েলকে বাদ দিলে রিজিওনাল সুপার পাওয়ার, তাকে চাইলেই পিষে মেরে ফেলা যায় না। তাকে দুর্বল করা যায়। দুর্বল ইরান অলরেডি হয়েছে। এই যুদ্ধ 5 মাস ধরে চলছে এবং অনবরত বোমা ফেলা হচ্ছে। ইরান এই প্রথমত হচ্ছে গত বছর, তারপরে আবার দু ধাক্কায় যুদ্ধ হয়েছে। প্রথম ধাক্কায় দুটোই মূলত এয়ার ক্যাম্পেইন, মানে উপর থেকে ভার্টিক্যাল ক্যাম্পেইন বলি আমরা, উপর থেকে বোমা ফেলে তোমাকে ক্ষতি করার চেষ্টা করা, এবং মূলত ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে সামরিক স্থাপনা। পাবলিক বেসামরিক স্থাপনা আক্রান্ত হয়েছে। আমরা জানি যুদ্ধের প্রথম দিনই তেহরানের একটি মেয়েদের স্কুল আক্রান্ত হয়, এবং প্রায় 120 জন মেয়ে, যাদের বয়স 10-12 থেকে 16-17 বছর, তারা মারা গেছে। কিন্তু মূল লক্ষ্য ছিল, আমেরিকা চেষ্টা করেছে মূলত সামরিক স্থাপনার উপর আক্রমণ করতে, যাতে করে ইরানের সামরিক বাহিনী, ইসলামিক গার্ড দুর্বল হয়ে পড়ে। আমরা কি জানি প্ল্যানটা কি ছিল, কি প্ল্যান মাথায় নিয়ে ট্রাম্প সাহেব এই যুদ্ধে গেলেন? তাকে বোঝানো হয়েছিল যে ইরানে জনসাধারণ এতটা ক্ষেপে আছে যে, এতটা বিরক্ত, যদি ধাক্কা একটু দেওয়া যায় এই সরকারকে, সরকার ভেঙে পড়বে। একথা বলার কারণটা কি? জানুয়ারিতে মাসে দেখেছি আমরা যে সারা দেশ জুড়ে বিশাল বিক্ষোভ, সারা দেশ জুড়ে, মূলত অর্থনৈতিক কারণে। লোকের হাতে পয়সা নেই, হাই ইনফ্লেশন, জিনিস করার দাম ধরাছোঁয়ার বাইরে, রাস্তায় লোক নেমে এসছে, এবং বলা হচ্ছে যে প্রবাবলি সেই ধাক্কায় 20-25 হাজার মানুষ নিহত হয়েছে সামরিক বাহিনী, নিরাপত্তা বাহিনীর হাতে। এই অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে আসেন, ওয়াশিংটনে আসেন, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পকে কনভিন্স করেন যে ইরান এতটা দুর্বল, যদি এখন আমরা একটু ধাক্কা দেই, ক্যাম্পেইন শুরু করি আমরা, ইরান সরকার পড়ে যাবে। ফলে রিজিম চেঞ্জ, কথা আমরা শুনছিলাম, ট্রাম্প সাহেব বলছে রিজিম চেঞ্জ উইল বি ডান। তারা যেটা বোঝে নিতে হচ্ছে যে ইরান যেটা করেছে, ইরান তাদের কমান্ড স্ট্রাকচারটা ডাইভার্সিফাই করে ফেলেছে, ভেঙে ফেলেছে। ফলে নিয়ন্ত্রণটা, যুদ্ধ পরিচালনা করার দায়িত্বটা সেন্ট্রাল নয়, আঞ্চলিকভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। এটা 1 নম্বর। আর 2 নম্বর, ট্রাম্প সাহেব বুঝতেই পারেননি যে হরমুজ প্রণালী একটা পারমাণবিক অস্ত্রের সমান। এর শক্তি একটা নিউক্লিয়ার বোমার চেয়ে কম নয়। এটা তিনি স্বীকার করেছেন। আমি জানতাম, নোবডি টোল্ড মি যে এইটা এতটা পটেন্ট একটা, হুইচ ইজ কমপ্লিট লাই। কারণ 2002 সালে প্রথমে বড় আকারে, এবং এর পরবর্তীতে একাধিকবার ওয়ার গেমস খেলা হয়েছে। আমেরিকার নিরাপত্তা সামরিক বাহিনী, ডিফেন্স ডিপার্টমেন্ট কম্পিউটার ভিত্তিক ওয়ার গেমস খেলেছে। ইরান যদি আক্রমণ করি আমরা, কি ফলটা দাঁড়াবে, এবং প্রতিটা ওয়ার গেমস এর ফলাফল হচ্ছে যে এটি আমরা করতে পারি না, কারণ ইরানের হাতে আছে হরমুজ প্রণালী, এবং তা বন্ধ করা খুব কঠিন না। এটা বন্ধ করার জন্য কি প্রয়োজন? এখন দেখতে পাচ্ছি আমরা, একটা ড্রোন পাঠালি বা পানির তল দিয়ে একটা আন্ডার ওয়াটার একটা
নৌ নৌ যান পাঠালেই একটা জাহাজকে হামলা করা যায়, আর একটা জাহাজ যদি হামলা আক্রান্ত হয় বাকি সবগুলো জাহাজই বলবো আমরা যাবো না। কারণটা কি? এই জাহাজগুলি সব ইন্স্যুরেন্স করা আছে, ইন্স্যুরেন্স করে বিলেতি কোম্পানিগুলি, মূলত বিলেতি কোম্পানিগুলি। তারা রাজি হবে না ইন্স্যুরেন্স কভার করতে। তোমরা যেহেতু জানো যে এটা একটা সামরিক, এটা একটা যুদ্ধাঞ্চল, তোমরা গেছো কেন? বলে উই উইল নট কভার। সে কারণে আমরা দেখেছি যে আমেরিকা বলছে বারবার, আসো আসো আমি তোমার প্রোটেকশন দেবো, জাহাজে যায়নি। কারণ ক্ষতিটা তো আমাকে বহন করতে হবে। আমি একটা $1 মিলিয়ন 1 মিলিয়ন ব্যারেল তেল নিয়ে যাচ্ছি, আমি এই তেলের দাম হয়তো বা $50 মিলিয়ন, সেটা একটা ইরানি একটা ড্রোন হামলা করে এই জাহাজকে আটকে দিতে পারে, রিস্ক কে নেবে? বলে এই যে একটা ক্ষমতা সম্পন্ন একটা পটেনশিয়াল একটা পারমাণবিক অস্ত্র ইরানের হাতে আছে, ট্রাম্প সাহেব বলছেন আমাকে কেউ বলেই নেই। তো সেটা না বলা হয়ে থাকে, তার মানে আমেরিকা ওয়াজ নট প্রিপেয়ার্ড, আমেরিকা তৈরি হয়নি যুদ্ধের জন্য, আসলে তৈরি হয়নি। আমি যেটা আগে বললাম, মাদুরোকে যেভাবে একদিনে ধাক্কায় সরিয়ে দেওয়া হচ্ছে, ট্রাম্প সাহেব 4 দিন আগে একটা চার্ট দিয়েছেন, চার্টে দেখাচ্ছে যে কত লোক মারা গেছে। ভিয়েতনাম যুদ্ধে 56,000, ইরাক যুদ্ধে 20,000 যদি, আর সেখানে ভেনেজুয়েলায় 0, আর ইরানে সব মিলে 18 জন। মানে তার মানে উনি বলছেন যে আমরা অনেক এগিয়ে, আমরা উই আর ফার অ্যাহেড, আমরা তো ভিয়েতনাম নই, আমরা তো ইরাক নই, মাত্র 18 জন মারা গেছে। কিন্তু যে আগের ব্যাপারটা মাদুরোর শূন্য তার মাথায় ছিল, তিনি ভেবেছেন এবারও বুঝি আমরা মাদুরোর মতো শূন্য হারিয়ে অতি সহজে ইরানের এই সরকারকে আমরা ক্ষমতাচ্যুত করব এবং পছন্দ মতো লোককে আমরা ক্ষমতা বসাবো। আমরা আরো কি জানি ইন্টারেস্টিংলি, এটা এখন খবর বেরোচ্ছে, আগে জানতাম না আমরা, নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে এবং পরে ইসরায়েলি সূত্রগুলিও কনফার্ম করেছে যে তারা ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট আহমদিনেজাদকে খুঁজে বের করেছিল। আহমদিনেজাদের সাথে ইরানের বর্তমান সরকারের একটা কনফ্লিক্ট আছে, কমপ্লিটলি সাইড লাইন, কেমন? তো সেই লোককে ইসরায়েল টার্গেট করেছে, তাকে টোপ দিয়েছে যে আমরা তোমাকে ক্ষমতায় বসাবো। এটা ভাবতে অবাক লাগে, কারণ এই জন্য আহমেদিনেজাদ খুবই একটা কট্টর ইহুদি বিরোধী, কট্টর ইসরায়েল বিরোধী একজন লোক, ঠিক তাকেই ভর করেছে। কেন করেছে? যেটা বললাম যে তার কোনো ক্ষমতা নেই, কমপ্লিটলি সাইড লাইন, পলিটিক্যালি নিষ্ক্রিয়, তাকে এই টোপ দেওয়া হয়েছে যে আমরা তোমাকে ক্ষমতায় বসাবো। তারা বুদাপেস্টে তার সাথে কথা বলেছে, তারা ইউরোপে তার সাথে কথা বলেছে, একাধিক মিটিং হয়েছে ইসরায়েলি মোসাদের সাথে, মানে কতটা তারা এগিয়ে গিয়েছিল। কিন্তু আলটিমেটলি দেখা গেল কি যে ইরানের বর্তমান সরকার অত দুর্বল নয়, দুর্বল ভাবা হয়েছিল। শুধু সরকারই না, সামরিক বাহিনী অত দুর্বল নয় যতটা ভাবা হয়েছিল। আমি যদি সাম্প্রতিক হামলা নিয়ে একটু মানুষের আমি বলবো একটু আশঙ্কা, একটু ওই উদ্বেগ থেকে যদি জানতে চাই, এই হামলার পরিণতি কি দাঁড়াবে? যে ভয়াবহ হামলাগুলো, মেসিভ আকারে হামলা চালানো হচ্ছে, যে কোনো হামলার ফলটা তো একটাই, তা হচ্ছে যে দেশের মানুষের প্রতি, মানুষ মারা যাচ্ছে। ইতিমধ্যে কমপক্ষে 2000 লোক মারা গেছে, হতাহত হয়েছে বলা হচ্ছে 2000 মতো। আমি তোকে বললাম প্রথম দিনই 160 জন স্কুলের ছাত্রী মারা গেছে, 120 জন প্লাস স্টাফ মারা গেছে। ফলে সবচেয়ে বড় ক্ষতিকার সাধারণ লোকের, যারা যুদ্ধের সঙ্গে জড়িত নয়, যুদ্ধের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, সাধারণ মানুষ না, নিরীহ মানুষ মারা যাচ্ছে। 1, 2 নম্বর, টার্গেট করা হচ্ছে কি সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার। এবং ট্রাম্প সাহেব কি বলেছেন, যদি একটা জাহাজ আক্রান্ত হয় তার জবাবে আমরা একটা সেতু ধ্বংস করব, একটা ইলেকট্রিক গ্রিড ধ্বংস করব আমরা। এগুলো সব সিভিলিয়ান স্ট্রাকচার, কিন্তু মানুষ যাতায়াত করে। কিন্তু এর ফলটা কি দাঁড়াবে? তার আর্গুমেন্ট হচ্ছে যে এই সেতুগুলি বা এই ইলেকট্রিক স্টেশনগুলি, পাওয়ার স্টেশনগুলি সামরিক বাহিনী ব্যবহার করে, ক্ষতি হবে সাধারণ লোকের, ঠিকই আছে, কিন্তু বড় ক্ষতি হবে। আর আমেরিকার আর্গুমেন্ট হচ্ছে সামরিক বাহিনী, সে কারণে আমরা আক্রমণ করছি। আমরা এটাকে বলে কোল্যাটারাল ড্যামেজ। বোমা ফেললাম আমরা ক্যান্টনমেন্টের উপরে, কিন্তু বোমাটা আংশিক ছড়ালো পাশের বাড়ির লোকের উপরেও, কোল্যাটারাল ড্যামেজ হচ্ছে। আমেরিকা বলছে আমরা খুব প্রিসাইজলি বোমা ফেলছি একদম সামরিক স্থাপনের উপরে, কিন্তু আলটিমেটলি মারা যাচ্ছে কে? দেখলাম আমরা একটু বললাম 2000 ইতিমধ্যে হতাহত হয়েছে, আর ইকোনমি বিধ্বস্ত, ফ্যাক্টরি, পানির প্ল্যান্ট, মধ্যপ্রাচ্যে পানি নেই, তো সুপেয় পানি নেই। তারা কি করে, সমুদ্রের পানি তারা
পরিশোধিত করে, ডিস্যালিনাইজ করে, তারা লবণাক্ত দূর করে দিয়ে সুপেয় করে। সেই ডিস্যালিনাইজেশন প্ল্যান্টের উপরে বোমা ফেলা হয়েছে ইরানে, ইরানও ফেলেছে, সৌদি আরবে, ওমানে, কুয়েতে। আমেরিকা এখন এই কাজটা করছে। লক্ষ্যটা কি আমি ধরে নিচ্ছি, লক্ষ্যটা হচ্ছে যে চাপটা বাড়ানো। লোক, সাধারণ লোক যখন দেখবে যে আমরা তো আক্রান্ত হচ্ছি, আর পারছি না, পেটে আঘাত পড়ছে, তারা খেপে উঠবে। এই হচ্ছে অঙ্কটা। কিন্তু উল্টো ঘটনা ঘটছে। ঘটনাটা কি, যখন তোমার দেশ আক্রান্ত হয় তুমি কি করো? তুমি তোমার পতাকার নিচে সবাই জড়ো হও। আমার দেশ তো আক্রান্ত, শুধু সরকার তো আক্রান্ত না, আমার দেশ। এবং আমার কোন দেশ? 5,000 বছরের পুরনো একটা সভ্যতা, তাকে গুড়ি দেওয়া হচ্ছে। ফলে যতই আমার ক্ষোভ থাকুক না কেন আমার সরকারের উপরে, আমি এটাকে বল র্যালিং অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ, তোমার পতাকার নিচে তুমি সমবেত হচ্ছে। সে কারণে দেখতে পাচ্ছি আমরা যে এই পরিমাণ ক্ষতির পরেও ইরানের মানুষ কিন্তু সরকারের পাশে আছে। ইরান কিছু ব্যবস্থাও নিয়েছে, যেমন ধরা যাক এই ব্লকেডের পরে ইরান বিদেশ থেকে খাবার আমদানি করতে পারছে না। তারা কি করেছে, তারা স্থলপথে 5টি স্থলপথ তারা নতুন বের করেছে, পাকিস্তানের সাথে, সেন্ট্রাল এশিয়ার সাথে, আজারবাইজানের সাথে, তুরস্কের সঙ্গে স্থলপথে ট্রাক দিয়ে তারা খাবার আনছে। ইনঅ্যাডিকুয়েট, পর্যাপ্ত নয়, কিন্তু চেষ্টা করছে তারা মানুষের ইমিডিয়েট নিডটাকে কি বলে পূরণ করতে। ফলে তোমার শান্তি আলোচনা, আমি ইন্ডিয়ায় যাওয়ার আগে একটু জানতে চাই, শান্তি আলোচনা আদৌ কি সম্ভব কিনা? আমরা দেখেছি গতকাল জানিয়েছে পাকিস্তানের মাধ্যমে বলা হচ্ছে যে উভয় পক্ষই, ইনফ্যাক্ট আমাদের পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছেন যে ইরান ইজ ডেসপারেট ফর পিস, ইরান চায় শান্তি হতে। এটা আমাদের বক্তব্য। দুদিন আগে কাতার প্রস্তাব করেছিল যে 10 দিনের একটা ব্রেক নেওয়া যাক, 10 দিনের একটা ব্রেক নেওয়া যাক। একই প্রস্তাব ইরাক, আজকের নিউ ইয়র্ক টাইমসের লিড নিউজ আছে, ইরাকের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে এসেছিলেন, তিনি জানিয়েছেন যে আমরা প্রস্তাব করেছিলাম, আমাদের মাধ্যমে একটা সিজফায়ারের প্রস্তাব আমরা করি। ইরান রাজি হয়নি। তারা বক্তব্য হচ্ছে যে ইউ ক্যান ট্রাস্ট আমেরিকা। আমেরিকা মুখে বলছে শান্তি, কিন্তু প্ল্যান করছে আমাকে হামলা করবার জন্য। সে কারণে ইরান রাজি হয়নি। ইরান একটা গ্যারান্টি চায় যে আমরা আবার আক্রান্ত হব না। এই মুহূর্তে এইটা নিয়ে কথা চলছে যে কিভাবে, হাউ ডু ইউ গ্যারান্টি যে আবারও যুদ্ধ হবে না। উই ডোন্ট নো, উত্তরটা জানা নেই। কিন্তু আমি তো বলতে পারি আমার নিজস্ব বিশ্বাস, দুই পক্ষই চায় শান্তি। কারণ এই দুই পক্ষের, উভয় পক্ষে এই যুদ্ধ লম্বা সময় টানা সম্ভব নয়। ট্রাম্প সাহেবের জন্য অলমোস্ট ইম্পসিবল, সামনে মিড টার্ম। আজকে তেলের দাম $100 ক্রস করেছে, ক্রুড অয়েলের দাম $100 ক্রস করেছে আগামী দুদিনের মধ্যে। কারণ আমরা জানি শুধুমাত্র হরমুজ প্রণালী নয়, বাবুল মান্দাব যেটা রেড সি দিয়ে আসে, হুতিরা যে নিয়ন্ত্রণ করে, সেটা বন্ধ হয়ে গেছে। তারপরে তেলের দাম আগামী 3 দিনের মধ্যে $120 ক্রস করবে। ফলে আমাদের গায়ে লাগবে। তেলের দাম বেড়ে যাওয়া মানে সবকিছু বেড়ে যাওয়া। এবং ট্রাম্প সাহেব ক্যানট কন্টিনিউ দিস ওয়ার। এই জন্য যে আগামীতে 3 মাস পরে, 3.5 মাস পরে মধ্যবর্তী নির্বাচন, এবং ইতিমধ্যেই তার জনপ্রিয়তা, যার সমর্থন ধস নেমেছে। এখন তার অ্যাপ্রুভাল রেটিং অ্যাবাউট 33%, মাত্র 33% লোক তার সাথে আছে। এই অ্যাপ্রুভাল রেটিং নিয়ে যদি তারা নির্বাচনে যায় নভেম্বরে, ধরাশায়ী হবে তারা। এটাকে বলে ব্লু ওয়েভ, একটা ব্লু ওয়েভ আসছে, সুনামি একটা আসছে যদি এই লেভেলের অ্যাপ্রুভাল থাকে। যুদ্ধ বন্ধ হয়ে গেলে, ট্রাম্প সাহেবের অঙ্ক, যুদ্ধটা বন্ধ হয়ে যায়, দাম কমে যাবে। এবং যদি আমি বলতে পারি যে হ্যাঁ ইরানের পারমাণবিক অস্ত্র আমি বন্ধ করে দিয়েছি আমি, তাহলে উনি ক্লেম করতে পারেন আমি জিতেছি। আমি জিতেছি অনেকবারই তিনি বলেছেন। কিন্তু যদি সত্যি সত্যি চুক্তি একটা হয়, যে চুক্তির মাধ্যমে ইরান সম্মত হয় যে আমি পারমাণবিক অস্ত্র বানাবো না, এবং এটা ভেরিফাই করার উপায় থাকে, তাহলে ট্রাম্প সাহেব ক্যান লেজিটিমেটলি ক্লেম যে আমি জিতেছি। যেটা বুশ পারেনি, যেটা ওবামা পারেনি, যেটা বাইডেন পারেনি, আমি পারলাম। সো দ্যাট উইল হেল্প হিম, তার যে ইমেজটা বাড়াতে, তার সমর্থন বাড়াতে হেল্প করবে। দ্যাটস ওয়াই হি নিডস দ্য ওয়ার টু এন্ড। অন্যদিকে ইরান, আমি যেটা একটু বুঝিয়ে বললাম, অর্থনৈতিক খুব খারাপ অবস্থায় আছে, মুদ্রাস্ফীতি আকাশ চুম্বি। ইরানি অর্থের দাম তলানিতে পৌঁছেছে, মানুষের হাতে পয়সা নেই। এই অবস্থায় এই যুদ্ধ দীর্ঘকাল চালানোর ক্ষমতা ইরানের নেই।
আমরা কি জানি ইরানের কষ্ট সহ্য করার ক্ষমতা অনেক বেশি। ইরান কষ্ট সহ্য করতে পারবে অনেক বেশি। আমরা তো এক সামান্য 2 পয়সা বেড়ে গেলে লাভ দিয়ে উঠি আমরা, তেলের দাম বাড়লো কেন। ইরান 8 বছর যুদ্ধ করেছে ইরাকের সাথে। বিপ্লবের ঠিক পরে পরে ইরাক আক্রমণ করে বসে ইরানকে, এবং 8 বছর তারা যুদ্ধ করেছে। অন্য কথায় কষ্ট সহ্য করার ক্ষমতা ওদের মধ্যে আছে, কিন্তু কতটুকু। সেটি আমি যদি হাসান ভাই আরেকটি ছোট্ট প্রসঙ্গ এই রিজনই আমার একটু করতে হচ্ছে, ছোট্ট করে যদি আনসার দেন, তারপর আমি ইন্ডিয়া প্রসঙ্গে যাই। সেটি হচ্ছে সৌদি আরবকে আপনি দেখেছেন যে প্রেসার দিয়েছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য আমেরিকা। ছোট্ট করে একটু যদি মন্তব্য এই বিষয়টা করে ফেলেন। প্রথমত এটা নতুন কোনো কথা নয়, আমরা দেখেছি গতকাল চুক্তি স্বাক্ষরিত হয়েছে আনুষ্ঠানিকভাবে। মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের জন্য নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করতে সাহায্য করবে, এই হলো চুক্তি। শর্ত হচ্ছে এই যে এই পুরো রিঅ্যাক্টরটা বানাবো আমরা, আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের কোম্পানি, আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান, প্রায় $10 বিলিয়ন একটা ব্যবসার কথা ভাবা হচ্ছে। এবং কোনোভাবেই এই সৌদি আরব ইউরেনিয়াম এনরিচ করতে পারবে না লোকালি, কেমন সামরিক কাজে ব্যবহার করতে পারবে, এবং আমরা এটা সুপারভাইজ করব। যখন এই কথাটা বলা হলো গতকাল, সঙ্গে সঙ্গে আপত্তি করেছে সবচেয়ে বেশি কে? ইসরায়েল। কারণ ইসরায়েল বলছে তো সৌদি আরব যে এইটাকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, তার গ্যারান্টি কি? তো ইসরায়েল লবি তো পাওয়ারফুল ওয়াশিংটনে, সেই লবির চাপে ঠিক পর মুহূর্তে ট্রাম্প সাহেব জানিয়েছেন শর্ত একটা, আমরা বানিয়ে দেবো তোমাকে রিঅ্যাক্টর যদি তুমি সৌদি আরবকে তিনি বলছেন যদি তুমি ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করো। আব্রাহাম অ্যাকর্ডস মনে থাকতে পারে তোমাদের, 18 সালে ট্রাম্প সাহেবের সময়, ট্রাম্প সাহেবের জামাতা জারেড কুশনারের মধ্যস্থতায় কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নর্মালাইজ করেছিল, এটি বলে আব্রাহাম অ্যাকর্ডস। এবং সৌদি আরবও এই চুক্তির সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল। মাঝখানে কি ঘটে গেল? গাজার পরিপ্রেক্ষিতে সৌদি আরব কোনোভাবেই এক কথায় চুক্তি করবে না। এমবিএস মানে মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবের ডিফ্যাক্টো বাদশা, বলেছেন যতক্ষণ না পর্যন্ত একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সুস্পষ্ট পথরেখা চিহ্নিত না হচ্ছে, যতক্ষণ না দেখতে পাচ্ছি আমরা যে কিভাবে একটা প্যালেস্টাইন রাষ্ট্র গঠিত হবে, ততদিন পর্যন্ত আমি নর্মালাইজ করবো না। এই চুক্তিতে আগায় নেগোসিয়েশনসটা বিটুইন সৌদি আরব এন্ড ইসরায়েল। ট্রাম্প সাহেব এখন ওই ভয় থেকে, যে ব্যাকল্যাশটা হলো এই চুক্তি ঘোষণা করার পরে, যে ব্যাকল্যাশ হলো, যে ব্যাকল্যাশে জবাবে তিনি এখন শর্ত দিচ্ছেন যে আমরা করে দেবো, তবে তোমাকে এটা করতে হবে। যদি এটা হয় তাহলে তিনি খুব জনপ্রিয় হবেন দেশের ভেতরে, কারণ সৌদি আরবকে তিনি ইসরায়েলের সঙ্গে সন্ধি করতে বাধ্য করলেন। ইটস এ বিগ পলিটিক্যাল ভিক্টরি হবে ট্রাম্প সাহেবের জন্য, কিন্তু আমার মনে হয় না যে সৌদি আরবের বাদশাহ বা যুবরাজ এই শর্তে রাজি হবেন। সেটি দীর্ঘদিন ধরে যেটি বলে আসছেন সেটির সাথে তো এটির অনেকটাই সাংঘর্ষিক আমি বলবো। আমি তার চেয়ে বড় কথা মাথা রাখলে যে আপত্তিটা কে করে, দেশের মানুষ। বাদশার কোনো সমস্যা নেই, এমবিএস বলেছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট প্যালেস্টাইন, এটা আমি কোট করে বলছি, তিনি বলছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট প্যালেস্টাইন বাট মাই পিপল ডু। কিন্তু আমার দেশের মানুষ কেয়ার করে প্যালেস্টাইন নিয়ে, ফলে মানুষকে উপেক্ষা করে, অগ্রাহ্য করে আমি এই চুক্তি করব, তা পসিবল নয়। কেমন?